হে, কই কি হলো দেখি? এত অনেক রক্ত বেরোচ্ছে। এক্ষুনি একে হাসপাতালে নিয়ে যেতে হবে। হা, এই ধরো সবাই মিলে। এরপর সবাই মিলে ধরাধরি করে বিক্রমকে হাসপাতালে নিয়ে যায়। পেশেন্টের বাড়ির লোককে? হাসপাতালে আসা ঝুমা দিদি বিক্রমকে চিনতে পারে। এটা তো আমাদের পাড়ার বিক্রম। ঝুমা তাড়াতাড়ি করে বিক্রমের বাড়ি যায়। সেখানে গিয়ে বিক্রমের স্ত্রী রুকমণিকে বলে, রুকমণি, তুই তাড়াতাড়ি করে হাসপাতালে যা, বিক্রমের অ্যাক্সিডেন্ট করেছে। রুকমণি কান্না করতে করতে হাসপাতালে যায়। দিদিমণি, আমার স্বামী কত নং রুমে আছে? আপনার স্বামীর নাম কি? দিদিমণি, আমার স্বামীর নাম বিক্রম। বিক্রম? বিক্রম, হ্যাঁ, 33 নম্বর রুমে আছে। এরপর রুকমণি তাড়াতাড়ি করে 33 নম্বর রুমে যায়। সেখানে যেতেই ডাক্তার বলে, আপনি পেশেন্টের স্ত্রী? ডাক্তার বাবু, আমার স্বামীর কি হয়েছে? সে ভালো আছে তো? আপনার স্বামী আর কোনো দিনের জন্য হাঁটতে পারবে না। না না না, এটা হতে পারে না। রুকমণি কান্না করতে থাকে। বারুইপুর গ্রামের একটি ছোট্ট ঘরে বিক্রম তার মা শেফালি, স্ত্রী রুকমণি ও মেয়ে কীর্তি রবিকে নিয়ে বসবাস করত। বিক্রম গরিব ছিল, কিন্তু সে তার পরিবারের অনেক ভালো করে খেয়াল রাখত। তাদের পরিবারে অনেক সুখ ছিল। বিক্রম একটি পিৎজা হাটে ডেলিভারি বয় হিসেবে কাজ করত। সে অনেক পরিশ্রম করত। সেই দিন সে সকালে কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটি ট্রাক তাকে সাইড চাপ দিয়ে দেয়। সে ব্যালেন্স রাখতে পারে না, আর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছুদিন পর রুকমণি বিক্রমকে বাড়ি নিয়ে আসে। মা, বাবা কি আর কোনোদিন হাঁটতে পারবে না? সত্যি বাবা হাঁটতে পারবে না? বাইরে কানাই, বাপি, দাদা সবাই বলছিল তোর বাবা আর কোনোদিন হাঁটতে পারবে না। না বাবা, সবাই মিথ্যে বলছে। তোর বাবার এখন শরীর খারাপ, দেখবি শরীর ভালো হয়ে গেলে তোর বাবা ঠিক হাঁটতে পারবে। আচ্ছা যা, তোরা বাইরে গিয়ে খেল। এরপর কীর্তি আর রবি বাইরে চলে যায়। বিক্রম কান্না করতে করতে বলে, মা, রুকমণি, এবার কি হবে? আমাদের সংসার কি করে চলবে? আমি তো আর কাজে যেতে পারবো না। আচ্ছা, বাড়িতে বসে বসে কোনো কাজ নেই, সেই কাজ করেই আমি ঠিক সংসার চালিয়ে দেবো। হ্যাঁ, তোমাকে এখন অত চিন্তা করতে হবে না। আমি, মা সবাই আছি তো, দেখবি কিছু না কিছু ঠিক করে নেব। হ্যাঁ বাবা, বৌমা একদম ঠিক বলেছ। আমরা কিছু একটা করে ঠিক সংসার চালিয়ে দেব। রুকমণি এভাবেই বিক্রমকে ভরসা দিচ্ছিল। পরের দিন সকালে কীর্তি আর রবি স্কুলে যাবার জন্য রেডি হয়ে তার মায়ের কাছে রান্নাঘরে আসে আর বলে, মা, তুমি সেই দিন আমাকে টিফিনে যেই ডাল মোমো তৈরি করে দিয়েছিলে, সেটা আমার বন্ধুদের সবাইকে একটু একটু করে দিয়েছি। সবাই তোমার ডাল মোমোর অনেক নাম করেছে। হ্যাঁ মা, আমারও অনেক ভালো লেগেছে তোমার ডাল মোমো। আমাকেও আজকে ডাল মোমো তৈরি করে দাও। রুকমণি তাদের ডাল মোমো তৈরি করে দেয়। তারা স্কুলে যাবার পর রান্নাঘরে তার শাশুড়ি শেফালি দেবী আসে। সত্যি বৌমা, কীর্তি আর রবি ঠিকই বলেছে, তোমার হাতের তৈরি ডাল মোমো খেতে অনেক সুন্দর। বৌমা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমরা যদি ডাল মোমো তৈরি করে বাজারে বিক্রি করি, কেমন হয় বলো তো? মা, কেউ আমাদের থেকে ডাল মোমো কিনবে? আমার তো মনে হয় না। বৌমা, দেখবে একদিন সবাই তোমার এই ডাল মোমোর ফ্যান হয়ে যাবে। আচ্ছা মা, তাহলে আমরা তাল থেকে মোমো তৈরি করে বাজারে বিক্রি করব। পরের দিন সকালে তারা মোমো তৈরি করে একটা ঠেলা ভাড়া নিয়ে বাজারে বিক্রি করতে থাকে। সেই দিন মাত্র তাদের মোমো দোকান থেকে 2 জন মোমো কেনে। রাতে রুকমণি আর শেফালি মন খারাপ করে বসে থাকে। তখন সেখানে কীর্তি আর রবি এসে বলে, মা, মন খারাপ করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি গিয়ে আমার সব বন্ধুকে বলে দেব আমার মা ডাল মোমো বিক্রি করে। পরের দিন কীর্তি আর রবি স্কুলে যায় আর সব বন্ধুদেরকে বলে, ওই পিঙ্কি, সেই দিনে তোরা যে ডাল মোমো খেলি, সেই মোমো আমার মা বাজারে বিক্রি করে। সত্যি? তোর মা বাজারে ডাল মোমো বিক্রি করে? আমার কিন্তু তোর মায়ের তৈরি ডাল মোমো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ কীর্তি, পিঙ্কি ঠিক বলেছে। তোর মায়ের তৈরি ডাল মোমো অনেক টেস্টি, আমারও খেতে খুব ভালো লাগে। চল না আমরা সবাই মিলে বাজারে গিয়ে মোমো খেয়ে আসি। বাজারে রুকমণি মন খারাপ করে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর কীর্তি আর রবির সঙ্গে স্কুল থেকে অনেক ছেলে মেয়ে মোমো খেতে আসে। একবারেই রুকমণির মোমো সব বিক্রি হয়ে যায়। তারা অনেক খুশি হয়ে যায়। বাড়ি গিয়ে রুকমণি বিক্রমকে বলে, বিক্রম জানো,
আমাদের তৈরি করা সব ডালমোমো বিক্রি হয়ে গেছে। আমি জানতাম রুকমণি তুমি পারবে। দেখবে তোমার ডালমোমো দোকান একদিন অনেক বড় দোকানে পরিণত হবে। পরের দিন আবার রুকমণির তৈরি মোমো সব বিক্রি হয়ে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। রুকমণি মোমো বিক্রি করে করে বেশ কিছু টাকা জমিয়ে ফেলে। সে বাজারে একটি দোকান কেনে। রুকমণির দোকানে অনেক দূর দূর থেকে লোকেরা মোমো খেতে আসে। একদিন রুকমণির মোমো দোকানে ধানুষ নামের একটি লোক আসে। সে রুকমণির তৈরি মোমো খায়। তার কাছে গিয়ে বলে, আপনার মোমো তো অনেক টেস্টি। আপনি কি নিজেই তৈরি করেন? হ্যাঁ বাবু, আমি নিজেই তৈরি করি। হ্যাঁ, ওটাই তো দেখছি। এই ডালমোমো আমি কোথাও খাইনি। আপনার তৈরি ডালমোমো অনেক টেস্টি লাগলো। ধন্যবাদ বাবু। বাবু, আপনার বাড়ি কোথায়? আমি ধানুষ। আমার বাড়ি মুম্বাই। সেখানে আমার একটি রেস্টুরেন্ট আছে। আপনার রেস্টুরেন্ট আছে বাবু? আমার রেস্টুরেন্টে অনেক ধরনের খাবারের স্টল আছে। তুমি চাইলে আমার রেস্টুরেন্টে তোমার ডালমোমো স্টল করতে পারো। ধানুষের কথা শুনে রুকমণি অনেক খুশি হয়। সত্যি বাবু, আমি আপনার রেস্টুরেন্টে আমার এই ডালমোমোর স্টল লাগাতে পারবো? লাগাতে পারবে। তোমার এই ডালমোমো সত্যি অনেক টেস্টি। আমার বিশ্বাস ওখানে তোমার তৈরি মোমো অনেক চলবে। কিছুক্ষণ গল্প করার পর ধানুষ রুকমণিকে তার ফোন নম্বর আর ঠিকানা দিয়ে সেখান থেকে চলে যায়। রুকমণি বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে বিক্রমকে সমস্ত কথা বলে। না রুকমণি, আমি তোমাকে অত দূরে যেতে দেব না। আমার এই অবস্থা, এই সংসার কি করে চলবে তুমি চলে গেলে? আমি সবকিছু ঠিক করে দিয়ে যাব, কোনো অসুবিধা হবে না। আর এইখানে দোকান চালিয়ে তোমার চিকিৎসা করানো যাবে না। তোমার শরীর ঠিক করতে গেলে আমাকে মুম্বাই যেতেই হবে। আমার জন্য তুমি পরিবার ছেড়ে চলে যাবে? আমি মনে হয় আগের জন্মে কোনো ভালো কাজ করেছি, না হলে আমি তোমাকে স্ত্রী হিসাবে পেতাম না। ওরকম করে বলো না। আমি আমাদের জন্য অনেক করেছি। এখন আমাকে তোমার একটু সেবা করতে দাও। পরের দিন রুকমণি বাড়ি থেকে বেরোনোর সময় সে কীর্তি আর রবিকে বলে, কীর্তি, রবি, আমি অনেক দূরে কাজের জন্য যাচ্ছি। তোমরা দিদাকে আর বাবাকে একদম বিরক্ত করবে না। না মা, আমি ভালো ছেলে। আমি বাবাকে একদম বিরক্ত করব না। হ্যাঁ মা, আমি আর ভাই দুজন একসাথে খেলবো। দিদার বাবাকে একটুও বিরক্ত করব না। আমার ভালো শোনা। আচ্ছা, আমি যাই। এরপর রুকমণি মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেখানে রেস্টুরেন্টে ডাল মোমোর স্টল লাগায়। সেখানে রুকমণির মোমো অনেক ফেমাস হয়ে যায়। সবাই তাকে অনেক পছন্দ করতে শুরু করে। আমি তোমাকে বলেছিলাম না তোমার তৈরি ডাল মোমো এখানে অনেক ফেমাস হবে? হ্যাঁ বাবু, সবই আপনার দয়া। আজ আপনার জন্য আমি এখান পর্যন্ত আসতে পেরেছি। না, এখন আর বাবু নই। এখন তুমি আমার বিজনেস পার্টনার। এই নাও তোমার পেমেন্ট, 5 লক্ষ টাকা। আমি আপনার ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। আপনি আমার অনেক উপকার করলেন। পরের দিন সকালে ট্রেন ধরে রুকমণি বাড়ি ফিরে আসে। রুকমণিকে দেখে কীর্তি আর রবি অনেক খুশি হয়। সে সেই টাকা দিয়ে বিক্রমকে বড় হাসপাতালে চিকিৎসা করায়। বিক্রম আবার হাঁটতে শুরু করে। বাবাকে হাঁটতে দেখে কীর্তি আর রবি অনেক খুশি হয়। আমার বাবা ঠিক হয়ে গেছে। আমার বাবা ঠিক হয়ে গেছে। দিদা, দেখো বাবা আবার আগের মতো হাঁটছে। হ্যাঁ রে দিদা, তোর বাবাকে ভগবান ঠিক করে দিয়েছে। বৌমা, তুমি সত্যি আমার বাড়ির লক্ষ্মী। দেখলে তো, তোমাদের মা কখনো মিথ্যা বলে না। কীর্তি আর রবি ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। সবাই মিলে হাসতে থাকে। এভাবেই রুকমণি তার পরিবারের মুখে আবার হাসি ফোটায়। গরিব বউয়ের সবজি চাষ। মা, এভাবে চলতে থাকলে আমরা আর খেতে পাবো না। কত দিন আর জমিদারের জমিতে বেকার খাটবো? জমিদার পুরো মাস কাজ করিয়ে মাত্র 5,000 টাকা দেয়। এই সামান্য টাকা দিয়ে কি করে সংসার চালাবো বল? আমার মনে হয় আমাকে অন্য কিছু কাজ খুঁজতেই হবে, নয়তো আর এভাবে চলবে না। আমাদের মতো গরিবদের ভালো করে খাবার জোটে না, আর ওই জমিদার আমাদের মতো গরিবদের রক্ত জল করা টাকা নিয়ে প্রতি মাসে নতুন নতুন গাড়ি কিনছে। ভগবানকে এসব দেখেও চোখ বন্ধ করে থাকেন। আমাদের কষ্টের কি কোনো মূল্য নেই? আমাদের কপালে মনে হয় সুখ নেই মা। আমাদের ছোট কুসুমের মুখে কখনো ভালো খাবার তুলে দিতে পারলাম না। তোমাদের জন্য আমি কিছুই করতে পারলাম না মা। এই ব্যর্থতা আমাকে ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছে। ওরকম করে বলিস না বিপিন, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আমাদের দিনও ফিরবে। ঈশ্বর হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন। এই পৃথিবী গরিবদের জন্য নয় মা। আমার মনে হয় এই পৃথিবীতে গরিব হয়ে জন্মানোটাই সব থেকে বড় পাপ।
আমরা যেন শুধু কষ্ট ভোগ করার জন্যই জন্মেছি। এই সব কথা বলে বিপিন অনেক দুঃখী হয়ে যায়। বারুইপুর গ্রামে একটি ছোট্ট ঘরে বিপিন তার পরিবার নিয়ে থাকত। সেখানে তার মা কাকুলি, তার স্ত্রী মিনা আর ছোট 7 বছরের মেয়ে কুসুম ছিল। বিপিন সেই দিন কাজ থেকে বাড়ি ফিরে তার রুমে যায়। কি গো, তোমার মন খারাপ কেন? আজ কাজ থেকে ফিরতেও তো দেরি হলো, শরীর খারাপ লাগছে নাকি? যে টাকাটা কুসুমকে স্কুলে ভর্তি করার জন্য জমিদার বাবুর কাছ থেকে নিয়েছিলাম, সেই টাকাটা বাবু কেটে নিল। তিনি বললেন, স্কুলে পড়িয়ে কি হবে, মেয়েদের কি এত বিদ্যা দরকার? এই অপমানটা সহ্য করা খুব কঠিন মিনা। ইস, এটা তো খুব খারাপ হলো। কিন্তু ঠিক আছে, আজকের দিন এত মন খারাপ করার দরকার নেই। আজকে তোমার জন্য একটা খুশির খবর আছে, মনটা ভালো করার চেষ্টা করো। কি খুশির খবর গো মিনা? এত কষ্টের মধ্যেও আবার খুশি? আমাদের ঘরে নতুন মেহমান আসতে চলেছে, আমরা আবার বাবা মা হতে চলেছি। মিনার মুখে এই কথা শুনে বিপিন প্রথমে অনেক খুশি হয়। এক মুহূর্তের জন্য তার সব দুঃখ ভুলে যায়। পর মুহূর্তে আবার দুঃখী হয়ে বলে, যে আসবে তার ভাগ্য খুব খারাপ গো মিনা। সেই গরিব ঘরে জন্ম নেবে। তোমাদের জন্য আমি কিছুই করতে পারিনি, কুসুমকে কোনোদিন ভালো কিছু কিনে দিতে পারিনি। আমি আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। নতুন অতিথিকে আমি কি দেব? তুমি এভাবে ভেঙে পড়ো না, একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। আমাদের নতুন বাচ্চা আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে। আমার মন বলছে ঈশ্বর নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। তারা গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বিপিন কাজে চলে যায়। মিনা তখন তার শাশুড়ির কাছে গিয়ে বলে, মা, আমি বাজারে যাচ্ছি কিছু সবজি আনতে, তুমি কুসুমকে একটু দেখো, ও যেন বাইরে না যায়। আচ্ছা বৌমা, তুমি যাও, কুসুম তো এখানেই খেলছে, আমি দেখছি, ও কোথাও যাবে না। আর শোন, আজকে বেগুন আনবে তো? অনেকদিন বেগুন ভর্তা খাওয়া হয়নি, তোমার হাতের বেগুন ভর্তা খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা মা, ঠিক আছে, মনে থাকবে। আমি তাহলে যাই। এরপর মিনা বাজারে চলে যায়। বাজারে গিয়ে সে বাজার বিক্রি করা ঝর্ণা দিদিকে বলে, দিদি, বেগুন, পটল, ঝিঙে এসব কি? অনেকদিন হয়ে গেল, দেখছি কিছু সবজি পাওয়া যাচ্ছে না কেন? কিছু সমস্যা হচ্ছে নাকি? দামও দেখছি একটু বেশি। আর কি বলবো মিনা, আমি তো ফ্রেশ সবজি বিক্রি করি। আমাকে একজন চাষি টাটকা সবজি দিয়ে যেত, হঠাৎ করে তার শরীর খারাপ হয়ে গেছে, সেই জন্য কিছু কিছু সবজি পাওয়া যাচ্ছে না। খুব ঝামেলায় আছি। আচ্ছা ঝর্ণা দিদি, আমাকে তাহলে একটু উচ্ছে আর ডাটা দিয়ে দাও, এ কদিন এ দিয়েই চালাতে হবে। আচ্ছা, এই কদিন এইসব সবজি দিয়ে চালাও। আমি অন্য একটা চাষি খুঁজছি, পেয়ে গেলে আর কোনো সমস্যা হবে না, তুমি চিন্তা করো না। মিনা বাজার নিয়ে বাড়ি ফিরে আসে। রান্নাঘরে রান্না করতে করতে কাকুলি বলে, বৌমা, তোমাকে বেগুন আনতে বললাম, বেগুন কই? তুমি কি ভুলে গেলে নাকি? মা, ঝর্ণা দিদির কাছে বেগুন নেই, অনেক কিছু সবজি পাওয়া যাচ্ছে না। উনি বললেন যার কাছ থেকে সবজি নিতেন তার শরীর খারাপ, অনেকদিন হয়ে গেল বেগুন ভর্তা খাইনি। আজকে ভাবলাম একটু বেগুন খাবো, তাও হলো না। ভাগ্যিস বেগুন আনতে বললেই এমন হবে। কাকলির মন খারাপ হয়ে যায়, সে মন খারাপ করে রুমে চলে যায়। শাশুড়িকে দেখে মিনারও মন খারাপ হয়ে যায়। রাতে সবাই মিলে খাবার খেতে বসলে কাকলি অল্প খাবার খেয়ে উঠে পড়ে। রাতে বিপিন মিনাকে বলে, আচ্ছা মিনা, মা আজকে একদম কম ভাত খেলো কেন বলতো? মা কি আমার উপর রাগ করেছে নাকি বলতো? আমি তো মাকে জিজ্ঞেস করার সাহস পেলাম না। না না, সেরকম কিছু না। মা আজকে আমাকে বেগুন আনতে বলেছিল, আজকে বাজারে আমি বেগুন পাইনি, তাই মাও তো মন খারাপ করেছে। উনি আসলে তোমার উপর রাগ করেননি। ও, এই ব্যাপার। আমি ভাবলাম মা আমার উপর রেগে আছে, আমি একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম। বিপিন, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আচ্ছা, আমাদের বাড়ির পিছনে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, ওইখানে কিছু সবজি চাষ করলে কেমন হয়? আমাদের নিজেদের সবজির জন্য আর বাজারে ছুটতে হবে না। না মিনা, এইরকম অবস্থায় তোমাকে আবার ওইসব করতে হবে না। এখন তোমার রেস্টের প্রয়োজন। তুমি এখন কিচ্ছু করবে না, শুধু কুসুম আর মায়ের খেয়াল রাখবে। ডাক্তারও তোমাকে সাবধানে থাকতে বলেছে। শোনো, আমি তো একা নই, মা তো রয়েছে। আমি সকালে একবার মাকে জিজ্ঞাসা করব, মা কি বলে দেখি। মা রাজি হলে দুজন মিলে অল্প অল্প করে শুরু করতে পারি। তোমার মাথায় একটা কিছু এলেই হয়, বাস, আর দেখতে নেই, সেটা করে তবে ছাড়বে। আচ্ছা, মাকে আগে জিজ্ঞেস করো, মা কি বলে দেখো, তারপর ভাববে ওইসব। চলো এখন ঘুমিয়ে পড়ো, রাত অনেক হলো। পরের দিন সকালে রান্না করতে করতে মিনা তার শাশুড়িকে বলে, মা,
এক কাজ করলে হয় না? আমাদের বাড়ির পিছনে কিছু অল্প অল্প করে সবজি চাষ করলে হয় না? আমাদের যখন মন চাইবে যে কোনো সবজি রান্না করে খেতে পারবো, টাটকাও হবে। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক বলেছ। আমরা যদি চাষ করি তাহলে সবজির সমস্যা মিটে যাবে, এতে আমাদের কিছু পয়সাও বাঁচবে। এই বুদ্ধিটা আগে কেন আসেনি? পরের দিন মিনা ও তার শাশুড়ি বাড়ির পিছনে সব রকমের সবজি চাষ করতে শুরু করে। তারা সেখানে সব রকমের সবজির দানা বসিয়ে দেয়। কাকুলি তার পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে বীজ বনে, আর মিনা তাকে সাহায্য করে। কিছুদিন পর মিনাদের বাড়ির পিছনে অনেক রকমের সবজি হয়, বেগুন, পটল, ঝিঙে, লঙ্কা। তারা সেই সবজি রান্না করে খেতে থাকে। তাদের আর সবজির জন্য বাজারে যেতে হয় না। একদিন রান্না করতে করতে মিনা তার শাশুড়িকে বলে, মা, আমাদের তো অনেক সবজি চাষ হচ্ছে, সব তো আমরা খেতে পারবো না। কিছু সবজি বিক্রি করে দিলে হয় না? তাতে দুটো টাকা আসবে। হ্যাঁ বৌমা, ঠিক বলেছ। কিছু কিছু সবজি বিক্রি করে দিলে আমাদের কিছু টাকা ইনকাম হয়ে যাবে। কিন্তু বৌমা, সবজি বিক্রি করবে কাকে? বাজারে গিয়ে তো আর হুট করে বিক্রি করা যাবে না। ওসব আমার ওপরে ছেড়ে দাও মা, আমি ঠিক সবজি বিক্রি করে দেব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। পরের দিন মিনা বাজারে ঝর্ণা দিদির কাছে যায়। কি গো মিনা, অনেকদিন বাজারে আসুনি কেন? সবজি খাওয়া কি ছেড়ে দিলে নাকি? কুসুম কেমন আছে? না না দিদি, আমি আর আমার শাশুড়ি আমাদের বাড়ির পিছনে সবজি চাষ করেছি, সেই সবজি দিয়েই কাজ মিটে যায়, বাজারে আসার দরকার পড়ে না আর। সব রকম সবজি চাষ করেছো? কি কি ফলিয়েছো বলো তো? হ্যাঁ দিদি, সব রকমই সবজি চাষ করেছি। এখন তো বেগুনও প্রচুর হয়েছে। আজকে তাহলে বাজারে কি দরকার রে মিনা? কিছু লাগবে নাকি? দিদি, আজকে আমি সবজি আনতে আসিনি। আমাদের যা সবজি চাষ হয় সব তো খেতে পারবো না, তাই তুমি আমার থেকে কিছু সবজি কিনবে। আমাদের সবজি একদম টাটকা, কোনো রাসায়নিক সার দেওয়া নেই। না রে, আমি কিনতে পারবো না। যে আমাকে সবজি দিত তার তো শরীর ঠিক হয়ে গেছে, সে আমাকে আজকেই সব রকমের সবজি দিয়ে গেল। তুই যদি আমাকে আগে বলে রাখতিস, আমি তাহলে কিছু সবজি নিতাম। কিছু মনে করিস না মিনা? আচ্ছা দিদি, ঠিক আছে, আমি তাহলে আসছি। যদি কখনো লাগে তাহলে আমাকে জানিও। এরপর মিনা দুঃখী মনে বাড়ি ফিরে আসে। রাতে সে বিছানায় দুঃখী মনে বসে থাকে। তাকে এমন বসে থাকতে দেখে বিপিন বলে, কি হয়েছে মিনা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে বলো? মা বকেছে নাকি? এত চুপচাপ কেন? না গো, মা কিছু বলেনি। আজকে ঝর্ণা দিদির কাছে গিয়েছিলাম, ভেবেছিলাম কিছু সবজি আমরা বিক্রি করে দেব, কিছু টাকা ইনকাম হয়ে যাবে, কিন্তু সে সবজি নিল না। আমাদের এত সবজি এখন কি হবে? আচ্ছা, তুমি মন খারাপ করো না। ঝর্ণা দিদি তোমার সবজি নেয়নি তো কি হয়েছে? আমার কাছে একটা আইডিয়া আছে, যা হবে ভালোর জন্যই হবে। কি আইডিয়া গো? তাড়াতাড়ি বলো তো। আমাদের একটা পুরনো ঠেলা আছে, আমি ওটা সারিয়ে দেব। তুমি সবজিগুলো ঠেলায় করে পাড়ায় পাড়ায় বিক্রি করবে, এতে লাভ আরো বেশি থাকবে। মাঝখানে কেউ কমিশন নিতে পারবে না। হ্যাঁ, ঠিক বলেছ। আমরা আমাদের নিজের চাষের সবজি নিজেরাই বিক্রি করলে আমাদের লাভটা বেশি হবে। আর আমাদের সবজি যেহেতু টাটকা, সবাই কিনতেও চাইবে। এটা খুব ভালো বুদ্ধি দিয়েছো তুমি। পরের দিন বিপিন ঠেলা সারিয়ে দিলে মিনা ঠেলাতে সবজিগুলো ভালো করে সাজিয়ে নেয় আর পাড়ায় বিক্রি করতে বেরিয়ে পড়ে। টাটকা সবজি দেখে গ্রামের লোকজন মিনার থেকে সব সবজি কিনে নেয়। মিনা সব সবজি বিক্রি করে অনেক খুশি হয়। সে বাড়ি ফিরে আসে। কি গো বৌমা, কেমন বিক্রি হলো? সবাই সবজি নিল? প্রথম দিন কেমন অভিজ্ঞতা হলো? নেবে না মানে? আমাদের টাটকা সবজি বলে সবাই বেশি বেশি করে নিয়ে নিল। ও পাড়ার সাবিত্রী দিদি তো পেলই না, সে আসার আগেই সবজি শেষ হয়ে গেল। কালকে আগে গিয়ে তাকে সবজি দিতে হবে। আমাকে তো জোর করে অগ্রিমে 100 টাকা দিয়ে দিল। আজকে লাভ হয়েছে প্রায় 500 টাকা। দেখবি বৌমা, এই সবজি বিক্রি করে করে আমাদের সব সমস্যা শেষ হয়ে যাবে। আমাদের দিন সত্যিই ফিরছে। হ্যাঁ মা, আমাদের বাড়ির যা অবস্থা, আমাদের সবাইকে একসাথে পরিশ্রম করে সবকিছু ঠিক করতে হবে। এই পরিশ্রমই আমাদের মুক্তি দেবে। আচ্ছা বৌমা, চলো আমরা গিয়ে সবজিগুলো তুলে নিই, কালকের জন্য তো আর সবজি নেই। হ্যাঁ মা, চলো চলো। তারা বউ শাশুড়ি মিলে আনন্দের সাথে সবজি তুলতে থাকে। এইভাবেই প্রতিদিন তারা সবজি তুলে ঠেলায় করে বিক্রি করতে থাকে। এইভাবে দেখতে দেখতে 6 মাস কেটে যায়। মিনা সবজি বিক্রি করে করে অনেক টাকা জমিয়ে নেয়। মিনার ডেলিভারি ডেট কাছে চলে আসে। সেই রাতে বিপিন মিনাকে বলে, মিনা, ডেট আর বেশি দিন বাকি নেই, তোমাকে আর এইসব কাজ করলে হবে না। তোমার এবার রেস্টের প্রয়োজন, আমি চিন্তা করছি। সবজিগুলো তাহলে কি হবে? এগুলো বেশি দিন রেখে দিলে তো পচে যাবে। এত পরিশ্রমের ফল নষ্ট হতে দেওয়া যাবে না।
এবার থেকে সবজি আমি বিক্রি করব। আমি জমিদারকে বলে দিয়েছি, আমি আর ওখানে কাজে যাব না। আমি তাকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। ঠিক করেছো বিপিন, তোমাকে আর ওখানে কাজে যেতে হবে না। তুমি এবার আমাদের ব্যবসার হাল ধরো। পরের দিন থেকে বিপিন সবজি বিক্রি করতে বেরোয়। কিছুদিন পর মিনা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। এরপর থেকে তারা সবজি বিক্রি করে ভালোভাবে জীবনযাপন করতে থাকে। একদিন রাতে বিপিন মিনাকে বলে, একটি ভালো স্ত্রী তার স্বামীর জীবন পরিবর্তন করে দিতে পারে, সেটা তুমি প্রমাণ করে দিলে। তুমি আমার জীবনের লক্ষ্মী। তুমিও অনেক কষ্ট করেছো। একটি পরিবারের সুদিন আনতে পরিবারের সবাইকে পরিশ্রম করতে হবে। তবে আমরা সবজি বিক্রি করলেও আমরা আরো পরিশ্রম করে আমাদের ছেলেকে ডাক্তার তৈরি করব। কুসুমকেও ভালো স্কুলে ভর্তি করতে হবে। এই বলে বিপিন আর মিনা হাসতে থাকে। তাদের সাথে কাকুলিও এসে যোগ দেয়। কুসুমও তার নতুন ভাইকে দেখে হাসতে থাকে। এখন তাদের পরিবারে শুধু আনন্দ আর নতুন দিনের স্বপ্ন। কই কি হলো দেখি? এত অনেক রক্ত বেরোচ্ছে। এক্ষুনি একে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই ধরো সবাই মিলে। এরপর সবাই মিলে ধরাধরি করে বিক্রমকে হাসপাতালে নিয়ে যায়। পেশেন্টের বাড়ির লোককে? হাসপাতালে আসা ঝুমা দিদি বিক্রমকে চিনতে পারে। এটা তো আমাদের পাড়ার বিক্রম। ঝুমা তাড়াতাড়ি করে বিক্রমের বাড়ি যায়। সেখানে গিয়ে বিক্রমের স্ত্রী রুকমণিকে বলে, রুকমণি, তুই তাড়াতাড়ি করে হাসপাতালে যা, বিক্রমের অ্যাক্সিডেন্ট করেছে। রুকমণি কান্না করতে করতে হাসপাতালে যায়। দিদিমণি, আমার স্বামী কত নং রুমে আছে? আপনার স্বামীর নাম কি? দিদিমণি, আমার স্বামীর নাম বিক্রম। বিক্রম। বিক্রম, হ্যাঁ, 33 নম্বর রুমে আছে। এরপর রুকমণি তাড়াতাড়ি করে 33 নম্বর রুমে যায়। সেখানে যেতেই ডাক্তার বলে, আপনি পেশেন্টের স্ত্রী? ডাক্তার বাবু, আমার স্বামীর কি হয়েছে? সে ভালো আছে তো? আপনার স্বামী আর কোনো দিনের জন্য হাঁটতে পারবে না। না না না, এটা হতে পারে না। রুকমণি কান্না করতে থাকে। বারুইপুর গ্রামের একটি ছোট্ট ঘরে বিক্রম তার মা শেফালি, স্ত্রী রুকমণি ও মেয়ে কীর্তি রবিকে নিয়ে বসবাস করত। বিক্রম গরিব ছিল, কিন্তু সে তার পরিবারের অনেক ভালো করে খেয়াল রাখত। তাদের পরিবারে অনেক সুখ ছিল। বিক্রম একটি পিৎজা হাটে ডেলিভারি বয় হিসেবে কাজ করত। সে অনেক পরিশ্রম করত। সেই দিন সে সকালে কাজের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটি ট্রাক তাকে সাইড চাপ দিয়ে দেয়। সে ব্যালেন্স রাখতে পারে না আর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছুদিন পর রুকমণি বিক্রমকে বাড়ি নিয়ে আসে। মা, মা, বাবা কি আর কোনোদিন হাঁটতে পারবে না? সত্যি বাবা হাঁটতে পারবে না? বাইরে কানাই, বাপি, দাদা সবাই বলছিল তোর বাবা আর কোনোদিন হাঁটতে পারবে না। না বাবা, সবাই মিথ্যে বলছে। তোর বাবার এখন শরীর খারাপ, দেখবি শরীর ভালো হয়ে গেলে তোর বাবা ঠিক হাঁটতে পারবে। আচ্ছা যা, তোরা বাইরে গিয়ে খেল। এরপর কীর্তি আর রবি বাইরে চলে যায়। বিক্রম কান্না করতে করতে বলে, মা, রুকমণি, এবার কি হবে? আমাদের সংসার কি করে চলবে? আমি তো আর কাজে যেতে পারবো না। আচ্ছা, বাড়িতে বসে বসে কোনো কাজ নেই, সেই কাজ করেই আমি ঠিক সংসার চালিয়ে দেবো। হ্যাঁ, তোমাকে এখন অত চিন্তা করতে হবে না। আমি, মা সবাই আছি তো, দেখবি কিছু না কিছু ঠিক করে নেব। হ্যাঁ বাবা, বৌমা একদম ঠিক বলেছ। আমরা কিছু একটা করে ঠিক সংসার চালিয়ে দেব। রুকমণি এভাবেই বিক্রমকে ভরসা দিচ্ছিল। পরের দিন সকালে কীর্তি আর রবি স্কুলে যাবার জন্য রেডি হয়ে তার মায়ের কাছে রান্নাঘরে আসে আর বলে, মা, মা, তুমি সেই দিন আমাকে টিফিনে যেই ডাল মোমো তৈরি করে দিয়েছিলে, সেটা আমার বন্ধুদের সবাইকে একটু একটু করে দিয়েছি। সবাই তোমার ডাল মোমোর অনেক নাম করেছে। হ্যাঁ মা, আমারও অনেক ভালো লেগেছে তোমার ডাল মোমো। আমাকেও আজকে ডাল মোমো তৈরি করে দাও। রুকমণি তাদের ডাল মোমো তৈরি করে দেয়। তারা স্কুলে যাবার পর রান্নাঘরে তার শাশুড়ি শেফালি দেবী আসে। সত্যি বৌমা, কীর্তি আর রবি ঠিকই বলেছে, তোমার হাতের তৈরি ডাল মোমো খেতে অনেক সুন্দর। বৌমা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমরা যদি ডাল মোমো তৈরি করে বাজারে বিক্রি করি, কেমন হয় বলো তো? মা, কেউ আমাদের থেকে ডাল মোমো কিনবে? আমার তো মনে হয় না। বৌমা, দেখবে একদিন সবাই তোমার এই ডাল মোমোর ফ্যান হয়ে যাবে। আচ্ছা মা, তাহলে আমরা কাল থেকে মোমো তৈরি করে বাজারে বিক্রি করব। পরের দিন সকালে তারা মোমো তৈরি করে একটা ঠেলা ভাড়া নিয়ে বাজারে বিক্রি করতে থাকে।
সেই দিন মাত্র তাদের মোমো দোকান থেকে দুজন মোমো কেনে। রাতে রুকমণি আর শেফালি মন খারাপ করে বসে থাকে। তখন সেখানে কীর্তি আর রবি এসে বলে, মা, মন খারাপ করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি গিয়ে আমার সব বন্ধুকে বলে দেব আমার মা ডাল মোমো বিক্রি করে। পরের দিন কীর্তি আর রবি স্কুলে যায় আর সব বন্ধুদেরকে বলে, ওই পিঙ্কি, সেই দিনে তোরা যে ডাল মোমো খেলি সেই মোমো আমার মা বাজারে বিক্রি করে। সত্যি তোর মা বাজারে ডাল মোমো বিক্রি করে? আমার কিন্তু তোর মায়ের তৈরি ডাল মোমো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ কীর্তি, পিঙ্কি ঠিক বলেছে। তোর মায়ের তৈরি ডাল মোমো অনেক টেস্টি, আমারও খেতে খুব ভালো লাগে। চল না আমরা সবাই মিলে বাজারে গিয়ে মোমো খেয়ে আসি। বাজারে রুকমণি মন খারাপ করে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর কীর্তি আর রবির সঙ্গে স্কুল থেকে অনেক ছেলে মেয়ে মোমো খেতে আসে। একবারেই রুকমণির মোমো সব বিক্রি হয়ে যায়। তারা অনেক খুশি হয়ে যায়। বাড়ি গিয়ে রুকমণি বিক্রমকে বলে, বিক্রম, জানো, আমাদের তৈরি করা সব ডাল মোমো বিক্রি হয়ে গেছে। আমি জানতাম রুকমণি তুমি পারবে। দেখবে তোমার ডাল মোমো দোকান একদিন অনেক বড় দোকানে পরিণত হবে। পরের দিন আবার রুকমণির তৈরি মোমো সব বিক্রি হয়ে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। রুকমণি মোমো বিক্রি করে করে বেশ কিছু টাকা জমিয়ে ফেলে। সে বাজারে একটি দোকান কেনে। রুকমণির দোকানে অনেক দূর দূর থেকে লোকেরা মোমো খেতে আসে। একদিন রুকমণির মোমো দোকানে ধানুষ নামের একটি লোক আসে। সে রুকমণির তৈরি মোমো খায়। তার কাছে গিয়ে বলে, আপনার মোমো তো অনেক টেস্টি, আপনি কি নিজেই তৈরি করেন? হ্যাঁ বাবু, আমি নিজেই তৈরি করি। হ্যাঁ, ওটাই তো দেখছি। এই ডাল মোমো আমি কোথাও খাইনি। আপনার তৈরি ডাল মোমো অনেক টেস্টি লাগলো। ধন্যবাদ বাবু। বাবু, আপনার বাড়ি কোথায়? আমি ধানুষ, আমার বাড়ি মুম্বাই। সেখানে আমার একটি রেস্টুরেন্ট আছে। আপনার রেস্টুরেন্ট আছে বাবু? আমার রেস্টুরেন্টে অনেক ধরনের খাবারের স্টল আছে। তুমি চাইলে আমার রেস্টুরেন্টে তোমার ডাল মোমো স্টল করতে পারো। ধানুষের কথা শুনে রুকমণি অনেক খুশি হয়। সত্যি বাবু, আমি আপনার রেস্টুরেন্টে আমার এই ডাল মোমোর স্টল লাগাতে পারবো? লাগাতে পারবে। তোমার এই ডাল মোমো সত্যি অনেক টেস্টি। আমার বিশ্বাস ওখানে তোমার তৈরি মোমো অনেক চলবে। কিছুক্ষণ গল্প করার পর ধানুষ রুকমণিকে তার ফোন নম্বর আর ঠিকানা দিয়ে সেখান থেকে চলে যায়। রুকমণি বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে বিক্রমকে সমস্ত কথা বলে। না রুকমণি, আমি তোমাকে অত দূরে যেতে দেব না। আমার এই অবস্থা, এই সংসার কি করে চলবে তুমি চলে গেলে? আমি সবকিছু ঠিক করে দিয়ে যাব, কোনো অসুবিধা হবে না। আর এইখানে দোকান চালিয়ে তোমার চিকিৎসা করানো যাবে না। তোমার শরীর ঠিক করতে গেলে আমাকে মুম্বাই যেতেই হবে। আমার জন্য তুমি পরিবার ছেড়ে চলে যাবে? আমি মনে হয় আগের জন্মে কোনো ভালো কাজ করেছি, না হলে আমি তোমাকে স্ত্রী হিসাবে পেতাম না। ওরকম করে বলো না। আমি আমাদের জন্য অনেক করেছি। এখন আমাকে তোমার একটু সেবা করতে দাও। পরের দিন রুকমণি বাড়ি থেকে বেরোনোর সময় সে কীর্তি আর রবিকে বলে, কীর্তি, রবি, আমি অনেক দূরে কাজের জন্য যাচ্ছি। তোমরা দিদাকে আর বাবাকে একদম বিরক্ত করবে না। না মা, আমি ভালো ছেলে, আমি বাবাকে একদম বিরক্ত করব না। হ্যাঁ মা, আমি আর ভাই দুজন একসাথে খেলবো। দিদার বাবাকে একটুও বিরক্ত করব না। আমার ভালো শোনা। আচ্ছা, আমি যাই। এরপর রুকমণি মুম্বাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সেখানে রেস্টুরেন্টে ডাল মোমোর স্টল লাগায়। সেখানে রুকমণির মোমো অনেক ফেমাস হয়ে যায়। সবাই তাকে অনেক পছন্দ করতে শুরু করে। আমি তোমাকে বলেছিলাম না তোমার তৈরি ডাল মোমো এখানে অনেক ফেমাস হবে? হ্যাঁ বাবু, সবই আপনার দয়া। আজ আপনার জন্য আমি এখান পর্যন্ত আসতে পেরেছি। না, এখন আর বাবু নই, এখন তুমি আমার বিজনেস পার্টনার। এই নাও তোমার পেমেন্ট, 5 লক্ষ টাকা। আমি আপনার ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। আপনি আমার অনেক উপকার করলেন। পরের দিন সকালে ট্রেন ধরে রুকমণি বাড়ি ফিরে আসে। রুকমণিকে দেখে কীর্তি আর রবি অনেক খুশি হয়। সে সেই টাকা দিয়ে বিক্রমকে বড় হাসপাতালে চিকিৎসা করায়। বিক্রম আবার হাঁটতে শুরু করে। বাবাকে হাঁটতে দেখে কীর্তি আর রবি অনেক খুশি হয়। আমার বাবা ঠিক হয়ে গেছে, আমার বাবা ঠিক হয়ে গেছে। দিদা, দেখো, বাবা আবার আগের মতো হাঁটছে। হ্যাঁ রে দিদা, তোর বাবাকে ভগবান ঠিক করে দিয়েছে। বৌমা, তুমি সত্যি আমার বাড়ির লক্ষ্মী। দেখলে তো, তোমাদের মা কখনো মিথ্যা বলে না। কীর্তি আর রবি ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। সবাই মিলে হাসতে থাকে। এভাবেই রুকমণি তার পরিবারের মুখে আবার হাসি ফোটায়। গরিব বউয়ের সবজি চাষ।
মা, এভাবে চলতে থাকলে আমরা আর খেতে পাবো না। কত দিন আর জমিদারের জমিতে বেকার খাটবো? জমিদার পুরো মাস কাজ করিয়ে মাত্র 5,000 টাকা দেয়। এই সামান্য টাকা দিয়ে কি করে সংসার চালাবো বল? আমার মনে হয় আমাকে অন্য কিছু কাজ খুঁজতেই হবে, নয়তো আর এভাবে চলবে না। আমাদের মতো গরিবদের ভালো করে খাবার জোটে না, আর ওই জমিদার আমাদের মতো গরিবদের রক্ত জল করা টাকা নিয়ে প্রতি মাসে নতুন নতুন গাড়ি কিনছে। ভগবানকে এসব দেখেও চোখ বন্ধ করে থাকেন। আমাদের কষ্টের কি কোনো মূল্য নেই? আমাদের কপালে মনে হয় সুখ নেই মা। আমাদের ছোট কুসুমের মুখে কখনো ভালো খাবার তুলে দিতে পারলাম না। তোমাদের জন্য আমি কিছুই করতে পারলাম না মা। এই ব্যর্থতা আমাকে ভেতরে ভেতরে কুড়ে খাচ্ছে। ওরকম করে বলিস না বিপিন, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আমাদের দিনও ফিরবে। ঈশ্বর হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছেন। এই পৃথিবী গরিবদের জন্য নয় মা। আমার মনে হয় এই পৃথিবীতে গরিব হয়ে জন্মানোটাই সব থেকে বড় পাপ। আমরা যেন শুধু কষ্ট ভোগ করার জন্যই জন্মেছি। এই সব কথা বলে বিপিন অনেক দুঃখী হয়ে যায়। বারুইপুর গ্রামে একটি ছোট্ট ঘরে বিপিন তার পরিবার নিয়ে থাকত। সেখানে তার মা কাকুলি, তার স্ত্রী মিনা আর ছোট 7 বছরের মেয়ে কুসুম ছিল। বিপিন সেই দিন কাজ থেকে বাড়ি ফিরে তার রুমে যায়। কি গো, তোমার মন খারাপ কেন? আজ কাজ থেকে ফিরতেও তো দেরি হলো। শরীর খারাপ লাগছে নাকি? যে টাকাটা কুসুমকে স্কুলে ভর্তি করার জন্য জমিদার বাবুর কাছ থেকে নিয়েছিলাম, সেই টাকাটা বাবু কেটে নিল। তিনি বললেন, স্কুলে পড়িয়ে কি হবে, মেয়েদের কি এত বিদ্যা দরকার? এই অপমানটা সহ্য করা খুব কঠিন মিনা। ইস, এটা তো খুব খারাপ হলো। কিন্তু ঠিক আছে, আজকের দিন এত মন খারাপ করার দরকার নেই। আজকে তোমার জন্য একটা খুশির খবর আছে। মনটা ভালো করার চেষ্টা করো। কি খুশির খবর গো মিনা? এত কষ্টের মধ্যেও আবার খুশি? আমাদের ঘরে নতুন মেহমান আসতে চলেছে। আমরা আবার বাবা মা হতে চলেছি। মিনার মুখে এই কথা শুনে বিপিন প্রথমে অনেক খুশি হয়। এক মুহূর্তের জন্য তার সব দুঃখ ভুলে যায়। পর মুহূর্তে আবার দুঃখী হয়ে বলে, যে আসবে তার ভাগ্য খুব খারাপ গো মিনা। সেই গরিব ঘরে জন্ম নেবে। তোমাদের জন্য আমি কিছুই করতে পারিনি। কুসুমকে কোনোদিন ভালো কিছু কিনে দিতে পারিনি। আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। নতুন অতিথিকে আমি কি দেব? তুমি এভাবে ভেঙে পড়ো না। একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে। আমাদের নতুন বাচ্চা আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবে। আমার মন বলছে ঈশ্বর নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। তারা গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে বিপিন কাজে চলে যায়। মিনা তখন তার শাশুড়ির কাছে গিয়ে বলে, মা, আমি বাজারে যাচ্ছি কিছু সবজি আনতে। তুমি কুসুমকে একটু দেখো, ও যেন বাইরে না যায়। আচ্ছা বৌমা, তুমি যাও। কুসুম তো এখানেই খেলছে, আমি দেখছি, ও কোথাও যাবে না। আর শোন, আজকে বেগুন আনবে তো? অনেকদিন বেগুন ভর্তা খাওয়া হয়নি। তোমার হাতের বেগুন ভর্তা খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা মা, ঠিক আছে, মনে থাকবে। আমি তাহলে যাই। এরপর মিনা বাজারে চলে যায়। বাজারে গিয়ে সে বাজার বিক্রি করা ঝর্ণা দিদিকে বলে, দিদি, বেগুন, পটল, ঝিঙে এসব কি? অনেকদিন হয়ে গেল, দেখছি কিছু সবজি পাওয়া যাচ্ছে না কেন? কিছু সমস্যা হচ্ছে নাকি? দামও দেখছি একটু বেশি। আর কি বলবো মিনা, আমি তো ফ্রেশ সবজি বিক্রি করি। আমাকে একজন চাষি টাটকা সবজি দিয়ে যেত। হঠাৎ করে তার শরীর খারাপ হয়ে গেছে, সেই জন্য কিছু কিছু সবজি পাওয়া যাচ্ছে না। খুব ঝামেলায় আছি। আচ্ছা ঝর্ণা দিদি, আমাকে তাহলে একটু উচ্ছে আর ডাটা দিয়ে দাও। এ কদিন এই দিয়েই চালাতে হবে। আচ্ছা, এই কদিন এইসব সবজি দিয়ে চালাও। আমি অন্য একটা চাষি খুঁজছি, পেয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। তুমি চিন্তা করো না। মিনা বাজার নিয়ে বাড়ি ফিরে আসে। রান্নাঘরে রান্না করতে করতে কাকুলি বলে, বৌমা, তোমাকে বেগুন আনতে বললাম, বেগুন কই? তুমি কি ভুলে গেলে নাকি? মা, ঝর্ণা দিদির কাছে বেগুন নেই। অনেক কিছু সবজি পাওয়া যাচ্ছে না। উনি বললেন যার কাছ থেকে সবজি নিতেন তার শরীর খারাপ। অনেকদিন হয়ে গেল বেগুন ভর্তা খাইনি। আজকে ভাবলাম একটু বেগুন খাবো, তাও হলো না। ভাগ্যিস বেগুন আনতে বললেই এমন হবে। কাকলির মন খারাপ হয়ে যায়। সে মন খারাপ করে রুমে চলে যায়। শাশুড়িকে দেখে মিনারও মন খারাপ হয়ে যায়। রাতে সবাই মিলে খাবার খেতে বসলে কাকলি অল্প খাবার খেয়ে উঠে পড়ে। রাতে বিপিন মিনাকে বলে, আচ্ছা মিনা, মা আজকে একদম কম ভাত খেলো কেন বলো তো? মা কি আমার উপর রাগ করেছে নাকি বলো তো? আমি তো মাকে জিজ্ঞেস করার সাহস পেলাম না। না না, সেরকম কিছু না। মা আজকে আমাকে বেগুন আনতে বলেছিল। আজকে বাজারে আমি বেগুন পাইনি।
তাই মাও তো মন খারাপ করেছে। উনি আসলে তোমার উপর রাগ করেননি। ও, এই ব্যাপার। আমি ভাবলাম মা আমার উপর রেগে আছে। আমি একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম। বিপিন, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আচ্ছা, আমাদের বাড়ির পিছনে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, ওইখানে কিছু সবজি চাষ করলে কেমন হয়? আমাদের নিজেদের সবজির জন্য আর বাজারে ছুটতে হবে না। না মিনা, এইরকম অবস্থায় তোমাকে আবার ওইসব করতে হবে না। এখন তোমার রেস্টের প্রয়োজন। তুমি এখন কিচ্ছু করবে না, শুধু কুসুম আর মায়ের খেয়াল রাখবে। ডাক্তারও তোমাকে সাবধানে থাকতে বলেছে। শোনো, আমি তো একা নই, মা তো রয়েছে। আমি সকালে একবার মাকে জিজ্ঞাসা করব, মা কি বলে দেখি। মা রাজি হলে দুজন মিলে অল্প অল্প করে শুরু করতে পারি। তোমার মাথায় একটা কিছু এলেই হয়, বাস আর দেখতে নেই, সেটা করে তবে ছাড়বে। আচ্ছা, মাকে আগে জিজ্ঞেস করো, মা কি বলে দেখো, তারপর ভাববে ওইসব। চলো এখন ঘুমিয়ে পড়ো, রাত অনেক হলো। পরের দিন সকালে রান্না করতে করতে মিনা তার শাশুড়িকে বলে, মা, এক কাজ করলে হয় না? আমাদের বাড়ির পিছনে কিছু অল্প অল্প করে সবজি চাষ করলে হয় না? আমাদের যখন মন চাইবে যে কোনো সবজি রান্না করে খেতে পারবো, টাটকাও হবে। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক বলেছ। আমরা যদি চাষ করি তাহলে সবজির সমস্যা মিটে যাবে, এতে আমাদের কিছু পয়সাও বাঁচবে। এই বুদ্ধিটা আগে কেন আসেনি? পরের দিন মিনা ও তার শাশুড়ি বাড়ির পিছনে সব রকমের সবজি চাষ করতে শুরু করে। তারা সেখানে সব রকমের সবজির দানা বসিয়ে দেয়। কাকুলি তার পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে বীজ বনে, আর মিনা তাকে সাহায্য করে। কিছুদিন পর মিনাদের বাড়ির পিছনে অনেক রকমের সবজি হয়, বেগুন, পটল, ঝিঙে, লঙ্কা। তারা সেই সবজি রান্না করে খেতে থাকে। তাদের আর সবজির জন্য বাজারে যেতে হয় না। একদিন রান্না করতে করতে মিনা তার শাশুড়িকে বলে, মা, আমাদের তো অনেক সবজি চাষ হচ্ছে, সব তো আমরা খেতে পারবো না। কিছু সবজি বিক্রি করে দিলে হয় না? তাতে দুটো টাকা আসবে। হ্যাঁ বৌমা, ঠিক বলেছ। কিছু কিছু সবজি বিক্রি করে দিলে আমাদের কিছু টাকা ইনকাম হয়ে যাবে। কিন্তু বৌমা, সবজি বিক্রি করবে কাকে? বাজারে গিয়ে তো আর হুট করে বিক্রি করা যাবে না। ওসব আমার ওপরে ছেড়ে দাও মা, আমি ঠিক সবজি বিক্রি করে দেব। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। পরের দিন মিনা বাজারে ঝর্ণা দিদির কাছে যায়। কি গো মিনা, অনেকদিন বাজারে আসুনি কেন? সবজি খাওয়া কি ছেড়ে দিলে নাকি? কুসুম কেমন আছে? না না দিদি, আমি আর আমার শাশুড়ি আমাদের বাড়ির পিছনে সবজি চাষ করেছি, সেই সবজি দিয়েই কাজ মিটে যায়, বাজারে আসার দরকার পড়ে না আর। সব রকম সবজি চাষ করেছো? কি কি ফলিয়েছো বলো তো? হ্যাঁ দিদি, সব রকমই সবজি চাষ করেছি। এখন তো বেগুনও প্রচুর হয়েছে। আজকে তাহলে বাজারে কি দরকার রে মিনা? কিছু লাগবে নাকি? দিদি, আজকে আমি সবজি আনতে আসিনি। আমাদের যা সবজি চাষ হয় সব তো খেতে পারবো না, তাই তুমি আমার থেকে কিছু সবজি কিনবে। আমাদের সবজি একদম টাটকা, কোনো রাসায়নিক সার দেওয়া নেই। না রে, আমি কিনতে পারবো না। যে আমাকে সবজি দিত তার তো শরীর ঠিক হয়ে গেছে, সে আমাকে আজকেই সব রকমের সবজি দিয়ে গেল। তুই যদি আমাকে আগে বলে রাখতিস, আমি তাহলে কিছু সবজি নিতাম। কিছু মনে করিস না মিনা? আচ্ছা দিদি, ঠিক আছে, আমি তাহলে আসছি। যদি কখনো লাগে তাহলে আমাকে জানিও। এরপর মিনা দুঃখী মনে বাড়ি ফিরে আসে। রাতে সে বিছানায় দুঃখী মনে বসে থাকে। তাকে এমন বসে থাকতে দেখে বিপিন বলে, কি হয়েছে মিনা, তোমার মন খারাপ কেন? কি হয়েছে বলো? মা বকেছে নাকি? এত চুপচাপ কেন? না গো, মা কিছু বলেনি। আজকে ঝর্ণা দিদির কাছে গিয়েছিলাম, ভেবেছিলাম কিছু সবজি আমরা বিক্রি করে দেব, কিছু টাকা ইনকাম হয়ে যাবে, কিন্তু সে সবজি নিল না। আমাদের এত সবজি এখন কি হবে? আচ্ছা, তুমি মন খারাপ করো না। ঝর্ণা দিদি তোমার সবজি নেয়নি তো কি হয়েছে? আমার কাছে একটা আইডিয়া আছে, যা হবে ভালোর জন্যই হবে। কি আইডিয়া গো? তাড়াতাড়ি বলো তো। আমাদের একটা পুরনো ঠেলা আছে, আমি এটা সারিয়ে দেব। তুমি সবজিগুলো ঠেলায় করে পাড়ায় পাড়ায় বিক্রি করবে, এতে লাভ আরো বেশি থাকবে। মাঝখানে কেউ কমিশন নিতে পারবে না। হ্যাঁ, ঠিক বলেছ। আমরা আমাদের নিজের চাষের সবজি নিজেরাই বিক্রি করলে আমাদের লাভটা বেশি হবে। আর আমাদের সবজি যেহেতু টাটকা, সবাই কিনতেও চাইবে। এটা খুব ভালো বুদ্ধি দিয়েছো তুমি। পরের দিন বিপিন ঠেলা সারিয়ে দিলে মিনা ঠেলাতে সবজিগুলো ভালো করে সাজিয়ে নেয় আর পাড়ায় বিক্রি করতে বেরিয়ে পড়ে। টাটকা সবজি দেখে গ্রামের লোকজন মিনার থেকে সব সবজি কিনে নেয়। মিনা সব সবজি বিক্রি করে অনেক খুশি হয়। সে বাড়ি ফিরে আসে। কি গো বৌমা, কেমন বিক্রি হলো? সবাই সবজি নিল? প্রথম দিন কেমন অভিজ্ঞতা হলো? নেবে না মানে? আমাদের টাটকা সবজি বলে সবাই বেশি বেশি করে নিয়ে নিল। ও পাড়ার সাবিত্রী দিদি তো পেলই না, সে আসার আগেই সবজি শেষ হয়ে গেল।
কালকে আগে গিয়ে তাকে সবজি দিতে হবে। আমাকে তো জোর করে অগ্রিম 100 টাকা দিয়ে দিল। আজকে লাভ হয়েছে প্রায় 500 টাকা। দেখবি বৌমা, এই সবজি বিক্রি করে করে আমাদের সব সমস্যা শেষ হয়ে যাবে। আমাদের দিন সত্যিই ফিরছে। হ্যাঁ মা, আমাদের বাড়ির যা অবস্থা, আমাদের সবাইকে একসাথে পরিশ্রম করে সবকিছু ঠিক করতে হবে। এই পরিশ্রমই আমাদের মুক্তি দেবে। আচ্ছা বৌমা, চলো আমরা গিয়ে সবজিগুলো তুলে নিই। কালকের জন্য তো আর সবজি নেই। হ্যাঁ মা, চলো চলো। তারা বউ শাশুড়ি মিলে আনন্দের সাথে সবজি তুলতে থাকে। এইভাবেই প্রতিদিন তারা সবজি তুলে ঠেলায় করে বিক্রি করতে থাকে। এইভাবে দেখতে দেখতে 6 মাস কেটে যায়। মিনা সবজি বিক্রি করে করে অনেক টাকা জমিয়ে নেয়। মিনার ডেলিভারি ডেট কাছে চলে আসে। সেই রাতে বিপিন মিনাকে বলে, মিনা, ডেট আর বেশি দিন বাকি নেই। তোমাকে আর এইসব কাজ করলে হবে না। তোমার এবার রেস্টের প্রয়োজন। আমি চিন্তা করছি। সবজিগুলো তাহলে কি হবে? এগুলো বেশি দিন রেখে দিলে তো পচে যাবে। এত পরিশ্রমের ফল নষ্ট হতে দেওয়া যাবে না। এবার থেকে সবজি আমি বিক্রি করব। আমি জমিদারকে বলে দিয়েছি, আমি আর ওখানে কাজে যাব না। আমি তাকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। ঠিক করেছো বিপিন, তোমাকে আর ওখানে কাজে যেতে হবে না। তুমি এবার আমাদের ব্যবসার হাল ধরো। পরের দিন থেকে বিপিন সবজি বিক্রি করতে বেরোয়। কিছুদিন পর মিনা একটি পুত্র সন্তানের জন্ম দেয়। এরপর থেকে তারা সবজি বিক্রি করে ভালোভাবে জীবনযাপন করতে থাকে। একদিন রাতে বিপিন মিনাকে বলে, একটি ভালো স্ত্রী তার স্বামীর জীবন পরিবর্তন করে দিতে পারে, সেটা তুমি প্রমাণ করে দিলে। তুমি আমার জীবনের লক্ষ্মী। তুমিও অনেক কষ্ট করেছো। একটি পরিবারের সুদিন আনতে পরিবারের সবাইকে পরিশ্রম করতে হবে। তবে আমরা সবজি বিক্রি করলেও আমরা আরো পরিশ্রম করে আমাদের ছেলেকে ডাক্তার তৈরি করব। কুসুমকেও ভালো স্কুলে ভর্তি করতে হবে। এই বলে বিপিন আর মিনা হাসতে থাকে। তাদের সাথে কাকুলিও এসে যোগ দেয়। কুসুমও তার নতুন ভাইকে দেখে হাসতে থাকে। এখন তাদের পরিবারে শুধু আনন্দ আর নতুন দিনের স্বপ্ন।